গুড মর্নিং অল। দেখো, আগের ক্লাসে 7 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল। 8 থেকে দেখো একটু বড় অঙ্ক শুরু হচ্ছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর ইন্টারেস্টিং অঙ্ক। পেজ নাম্বার 196 তোমাদের বইতে দেখো। আমি একটু পড়ে নিচ্ছি কি আছে। বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে ভেদ তত্ত্বের সাহায্যে করতে হবে। এটা কিন্তু তোমাকে ঐকিক নিয়মের সাহায্যে করলে নম্বর পাবে না। এখন দেখো কি কি দেওয়া আছে এখানে, কতগুলো চলরাশি আছে। দেখো 3টে চলরাশি আছে। কি কি? একটা হচ্ছে কৃষকের সংখ্যা বা কৃষক সংখ্যা, একটা সময় বা দিন সংখ্যা, আর একটা জমির পরিমাণ। দেখো আমরা ধরে নিয়েছি, কি ধরে নিয়েছি, এই ধরি কৃষক সংখ্যা ক্যাপিটাল এ, তারপর সময় ক্যাপিটাল বি এবং জমির পরিমাণ ক্যাপিটাল সি। এবার দেখো সম্পর্কগুলো খুঁজতে হবে। আমাকে চেয়েছে, কি চেয়েছে, সময়টা চেয়েছে, কত দিনে করতে পারবেন এটা চেয়েছে। তাহলে সময় চেয়েছে, যখন সময় বাদে, সময়টাকে বি, বি বাদে অন্য দুটো চলরাশি কি আছে, এ আর সি। তাহলে এ আর সি এর সঙ্গে বি এর সম্পর্কটা কিন্তু আমাকে বের করতে হবে। এ আর সি এর সঙ্গে বি এর সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে কৃষকের সংখ্যা, দেখো সময়ের সাথে কৃষক সংখ্যা ব্যস্ত ভেদে আছে। কেন? দেখো সময় যদি বাড়ায়, ধরো একটা জমি, একটাই ধরো জমি, জমিটা ফিক্সড আছে, সেটা ধরো 5 দিনে 3 জন কৃষক চাষ করছে। 5 দিনে সময় লাগছে কত, 5 দিন 3 জন কৃষক। এবার সময়টা যদি আমি বাড়িয়ে দিই, 5 দিনে যদি 10 দিন করে দিই, তাহলে কি অতগুলো কৃষক লাগবে? লাগবে না। তাহলে সময় বেড়ে গেলে কৃষকের সংখ্যা কমে যাবে, সময় কমলে কৃষকের সংখ্যা বেড়ে যাবে। ওই জন্য এখানে লেখা হয়েছে, দেখো সময়ের সাথে কৃষক সংখ্যা ব্যস্ত ভেদে থাকে যখন জমির পরিমাণ স্থির থাকে। ক্লিয়ার? তাহলে ব্যস্ত ভেদ হলে আমরা 1/, দিয়ে লিখতে হবে, আমরা জানি। তাহলে বি ভ্যারিজাস 1/a। 1/a। এ কেন না কৃষক সংখ্যা এ, তার জন্য আমি কার সাথে কার করছি, সময়ের সাথে কৃষক সংখ্যার সম্পর্ক বের করছি। এখানে কিন্তু জমির পরিমাণ সি স্থির। দেখো জমির পরিমাণ স্থির। যৌগিক ভেদের উপপাদ্য এটাই ছিল। যৌগিক ভেদের উপপাদ্যের সাহায্যে আমরা করব। যৌগিক ভেদের উপপাদ্য এরকমই ছিল। তাহলে অতএব বি ভ্যারিজাস 1/a যখন সি স্থির। আবার দেখো বি এর সাথে এ এর সম্পর্ক করলাম, এবার বি এর সাথে সি এর সম্পর্ক করব যখন এ স্থির থাকবে, যখন আবার এ স্থির থাকবে। দেখো আবার যেহেতু সময়ের সাথে জমির পরিমাণ সরল ভেদে থাকে। সময়ের সাথে জমির পরিমাণ সরল ভেদে কেন? সময় বাড়ালে বেশি বেশি পরিমাণ জমি চাষ করা যাবে। ধরো একটা ফিক্সড ফিক্সড আছে, কৃষকের সংখ্যা ধরো ফিক্সড আছে, ধরো 10 জন কৃষক। 10 জন কৃষক 20 দিনে যদি 30 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে যদি আরও সময়টা বাড়িয়ে দিই, তাহলে আরও বেশি বেশি জমি চাষ করতে পারবে। তাহলে ওই জন্য সরল ভেদে আছে। তার মানে কি, সময় বাড়লে জমির পরিমাণ বাড়বে, সময় কমলে জমির পরিমাণ কমবে। তার জন্য সরল ভেদে আছে যখন, দেখো সি হচ্ছে স্থির, যখন সি স্থির। অতএব কি বলতে পারছি আমরা, অতএব বলতে বি ভ্যারিজাস সি যখন এ স্থির, বি ভ্যারিজাস সি যখন এ স্থির। এবার দেখো যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারবো, উপরে কি পেয়েছি, বি ভ্যারিজাস 1/a। এখানে কি পেলাম, কি পেলাম, বি ভ্যারিজাস সি। তাহলে সেখান থেকে দুটো একসঙ্গে নিয়ে আমরা বলতে পারবো যৌগিক ভেদের উপপাদ্য কি না, বি ভ্যারিজাস সি/এ। দেখো সিটা উপরে চলে যাবে, এটা নিচে আছে, এটা নিচে আছে, দেখো নিচে নেমে গেল, বি ভ্যারিজাস সি/এ যখন এ আর সি উভয়েই পরিবর্তনশীল। ঠিক আছে? তাহলে এটা যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা পেলাম। এবার দেখো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন জায়গাটা না, যখন আমি বি ভ্যারিজাস সি/এ বলছি, তখন কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে পাশে, বা ব্র্যাকেট দিয়ে বা পাশে এমনি লিখলেও হবে যে এ আর সি উভয়েই পরিবর্তনশীল। দেখো প্রথম কেসে কিন্তু, প্রথম আর দ্বিতীয় কন্ডিশনগুলোতে কিন্তু স্থির ছিল, কিন্তু এখানে যখন আমি আলটিমেট করছি তখন কিন্তু এটা উভয়ই পরিবর্তনশীল। যৌগিক ভেদের উপপাদ্যটা ভালো করে দেখবে, জিনিসটা আরও ক্লিয়ার হবে। তাহলে দেখো ভ্যারিজাসটাকে তুলতে গেলে আমরা জানি সমান দিতে হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। তাহলে সমান দিয়ে কে ডট সি/এ, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক অবশ্যই লিখতে হবে, বারবার বলছি এটা অবশ্যই লিখতে হবে। তাহলে 1 নম্বর নাম দিলাম। এবার দেখো দেয়া আছে তোমাকে, কি দেয়া আছে, কৃষক সংখ্যা 15 জন কৃষক বলেছে, 5 দিনে
18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে এ সমান 15, বি সমান 5, সি সমান 18। তাহলে সেখানে 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিলাম কার মান, এ বি সি এর মান বসিয়ে দিলাম। বসিয়ে কে এর মান পেয়ে গেলাম, কে এর মান এটা পেয়ে গেলাম। তাহলে দেখো এবার 1 নম্বর সমীকরণে কে এর মানটা বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণে কী করবো আমরা, কে এর মানটা বসিয়ে দেবো। দেখো 1 নম্বর সমীকরণে আমরা কে এর মানটা বসিয়ে দিয়েছি। কোথায় বসিয়েছি দেখো, কে এর মান বসিয়ে বি সমান পেয়ে গেছি 5 ইন্টু 15/18, যা ছিল তার কে কাটাকুটি কিছু করিনি। তাহলে কে এর মানটা বসিয়ে দিলাম, বসিয়ে যেমন সি/এ ছিল সি/এ লিখে দিয়েছি, সেটাকে 2 নম্বর নাম দিয়ে দিয়েছি। এখন 2 নম্বর সমীকরণে এ সমান 10, সি সমান 12 বসিয়ে কি পাচ্ছি দেখো। 2 নম্বর সমীকরণ কোনটা আছে, এটা 5 ইন্টু 15/18 যা আছে তাই। তাহলে সি এর জায়গায় বসিয়ে দিলাম 12, এর জায়গায় বসিয়ে দিলাম 10, কাটাকুটি করে হয়ে গেল 5। তাহলে বি এর মান কত হয়ে গেল 5। অতএব 10 জন কৃষক, ফাইনাল উত্তর 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবেন। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বাড়িতে প্র্যাকটিস করবে। এর পরেরটা দেখো, 9-এর দাগের অঙ্কটা আমি পড়ছি, দেখো একটু। বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, খেয়াল করবে, ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি গলানোর আগে ও পরে আয়তন একই আছে। এটা আমরা ধরে নিয়ে করব যে গলানোর আগে আর পরে গোলকগুলোর আয়তন সেম। দেখো কি ধরে নিচ্ছি, ধরি আর মিটার ব্যাসার্ধের কোনো গোলকের আয়তন ভি ঘনমিটার ধরে নিলাম। তাহলে আমাদের কি বলেছে, ভিটা কি বলেছে বলো, ত্রিঘাতের সঙ্গে, আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। মানে দেখ, বুঝতে পারছো, ত্রিঘাত মানে কিউ, বর্গ বললে আমরা স্কোয়ার লিখতাম, এখানে ত্রিঘাত বলেছে তার মানে কিউ লিখতে হবে। তাহলে এই ভ্যারিসেসটাকে আমরা সমান করলাম, কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম, কি অশূন্য ভি ধ্রুবক করে 1 নম্বর নাম দিলাম। দেখো 1.1/2টা ব্যাস আছে, তাহলে ব্যাসার্ধ করতে গেলে হাফ করতে হবে, অর্ধেক করতে হবে। অর্ধেক মানে 1/2 দিয়ে গুণ বা 2 দিয়ে ভাগ, 1/2 দিয়ে গুণ বা 2 দিয়ে ভাগ। তাহলে 1.1/2 মানে কত, 2 3/2, 3/2 সঙ্গে 1/2 গুণ করলে 3/4। তাহলে এত মিটার, তাহলে 3/4 মিটার কিন্তু আর ব্যাস নয়, ব্যাসার্ধ হয়ে গেছে। 3/4 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন এখান থেকে 1 নম্বর থেকে আসছে দেখো কে আর কিউ। তাহলে দেখো ব্যাসার্ধর জায়গায় এখন লিখছি 3/4, এই 3/4টা এখানে বসে গেল আরের জায়গায়। তাহলে কে 3/4 তার হোল কিউ ঘনমিটার। ঠিক আছে, তাহলে এটা হলো। এবার যেটা 2 মিটার ব্যাস বলেছিল, তাহলে তার ক্ষেত্রে ব্যাসার্ধ কী হবে, 2 × 1/2 মিটার সমান 1, কাটাকুটি করে 2 আর 2 কেটে গেল 1। তাহলে 1 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন হচ্ছে কে ইন্টু 1 কিউ ঘনমিটার। একই রকমভাবে 2.1/2 মানে কত, 2 2 4, 5/2, 5/2 × 1/2 মানে হচ্ছে 5/4। 5/4 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন হয়ে গেল কে ইন্টু 5/4 তার হোল কিউ ঘনমিটার। এবার দেখো, অতএব নতুন গোলকের মোট আয়তন কি হলো, 3টে আয়তনের সমষ্টি, এইটা প্লাস এটা প্লাস এটা, 3টে আয়তন। দেখো প্রত্যেকটাতে কে আছে, কেটা কমন নেওয়া হয়েছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এটা কিউ প্লাস এটা কিউ প্লাস এটা কিউ, এত ঘনমিটার। কেটা কমন যেমন আছে থাকলো। 3/4 তার হোল কিউ মানে কত, 3-এর কিউ মানে কত 27, 3 × 3 = 9, 3 × 9 = 27। 4-এর কিউ মানে কত, 4 × 4 × 4, 4 4 16, 4 16 64, প্লাস 1-এর কিউ 1-এর মাথায় তুমি যতই দাও না কেন একই হবে। আচ্ছা 5/4 তার হোল কিউ মানে কত, 5-এর কিউ মানে কত, 5 5 25, 5 25 125 হলো পাশে ঘনমিটার। অতএব সমান দিয়ে দেখো কি হলো, কে ইন্টু এখানে কি লসগু হচ্ছে, 64 লসগু হচ্ছে। দেখো 64 লসগু হয়ে উপরে হলো 27, এখানে 64 1 64, আর এখানে প্লাস 125 বসে গেল এত ঘনমিটার। তাহলে কে ইন্টু হয়ে গেল এত ঘনমিটার। তাহলে সেটাকে যোগ করে কি হলো দেখো, কে ইন্টু 216/64 ঘনমিটার। এবার দেখো এটা হলো নতুন গোলকের মোট আয়তন। এবার আমাকে কি বলেছে দেখো, এবার কি লিখেছি, যদি নতুন গোলকের ব্যাসার্ধ আর, বড় হাতের আর মিটার হয়, তবে আয়তন কে আর কিউ ঘনমিটার। ওই 1 নম্বর সমীকরণ থেকে দেখো কে আর কিউ ছিল, এখানে ছোট আর বদলে বড় আর কাজ করছে।
তাহলে তবে আয়তন হচ্ছে কে আর কিউ ঘন মিটার। এবার দেখো দেখো শর্তানুসারে আমরা কি লিখতে পারলাম, শর্তানুসারে লিখতে পারলাম কে ইন্টু 216/64 সমান হয়ে গেল কে বড় হাতের আর কিউ। কে বড় হাতের আর কিউটাকে বাঁ দিকে নিয়ে এলাম, কে কে ক্যান্সেল হয়ে গেল, তাহলে বড় হাতের আর কিউ শুধু বাঁ দিকে এলো আর ডান দিকে এলো, বাঁ দিক থেকে ডান দিকে এলো আর ডান দিক থেকে বাঁ দিকে গেল কে, সরি এইটা ডান দিক থেকে বাঁ দিকে এলো, এটা বাঁ দিক থেকে ডান দিকে গেল। তাহলে কী হলো 216/64, 216 কার কিউ, 216 একটু খেয়াল করে দেখবে 6-এর কিউ হচ্ছে 216, 6কে 3 বার গুণ করো, 6×6 = 36, 36কে 3 বার গুণ করলে হয়ে যাবে 216, 36কে 6 দিয়ে গুণ করলে হবে 216। ঠিক আছে, তাহলে 6/4, 4কে 3 বার গুণ করলে 64, তাহলে 216/64 লিখতে পারি 6×4 তার হোল কিউ। দেখো দুদিকে হোল কিউ, তাহলে এরও হোল কিউ এরও হোল কিউ যদি হয় আমরা সূচকের নিয়মে বলতে পারবো 8 সমান 6×4, 6×4কে কাটাকুটি করো 2 দিয়ে হবে 3-এর 2, তাহলে 8 সমান যদি 3-এর 2 হয় তাহলে এইটা 2টা এদিকে গুণ হলো বাঁ দিকে আরের সাথে, তাই 2টা যদি গুণ হয় তাহলে কি হবে 2r সমান 3 বা 2r সমান 3। অতএব পেয়ে গেলাম নতুন গোলকের ব্যাস, এটা ব্যাসার্ধ নয়, এটা লেখাটা ভুল হয়েছে, এটা ঠিক করে নাও, এটা হবে ব্যাস, এটা হবে নতুন গোলকের ব্যাস চেয়েছে তোমাকে, এটা নয়, এটা হচ্ছে ব্যাসার্ধ লেখা হয়ে গেছে, ভুল হয়েছে এখানে। অতএব নতুন গোলকের ব্যাস লেখো, ব্যাস 3 মিটার। ক্লিয়ার? এবারে 10-এর দাগেরটা দেখো, 10-এর দাগের কী বলেছে, 10-এর দাগের বলেছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, ওয়াই দুটি চলের সমষ্টির সমান যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি ওয়াই চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, তাহলে আর একটা কী বলেছে, এক্স সমান 1, ওয়াই সমান -1 এবং এক্স সমান 3, ওয়াই সমান 5, তখন বলেছে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। কিভাবে করেছি দেখো, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তাহলে ওয়াই দুটি চলের সমষ্টির সমান যখন আমি ধরে নিচ্ছি কি ওয়াই সমান y1 প্লাস y2, একটা হচ্ছে একটা চল y1 একটা চল y2, শর্তানুসারে তোমার কি হচ্ছে দেখো, অতএব দিলেও হবে y1 ভ্যারিসাস x এবং y2 ভ্যারিসাস 1/x। সেখান থেকে কি বলতে পারছি, y1 সমান দেখো ভ্যারিসাসটাকে তুললাম, ভ্যারিসাসটা তুলে k1 দিলাম, y1 সমান k1x, আর এখান থেকে দেখো y2 সমান k2/x, যেহেতু 1 আছে k2/x, তাহলে এখান থেকে k1 k2 কি লিখে দিলাম, অশূন্য ভেদ ধ্রুবক। অতএব দেখো এই যে মানটা এখানে বসিয়ে দিয়েছি, অতএব এখানে বসিয়ে দিয়েছি, কি বসিয়ে দিয়েছি, এই যে y সমান y1 প্লাস y2 এইটা এখানে বসিয়ে দিয়েছি, কি বসিয়েছি দেখো y সমান হয়ে গেল k1x প্লাস k2/x, এটা 1 নম্বর সমীকরণ আমরা নাম দিয়ে দিয়েছি। এবার দেখো 1 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ সেখানে x এর মান 1 আর y এর মান -1 বসিয়ে দিয়েছি, x এর মান 1 আর y এর মান -1 বসিয়ে দিয়েছি, বসিয়ে কি পাচ্ছি দেখো -1, y এর মান -1 সমান k1 x এর মান তো 1, x এর সঙ্গে k1 গুণ করলে k1 হবে, x এর সঙ্গে 1 গুণ করলে কি হবে k1 হবে, তাহলে এটা k1, এটা k1 হবে, -1 সমান k1 প্লাস k2, দেখো ঘুরিয়ে লেখা হয়েছে, এদিকটা এদিকে লিখেছি, তাহলে k1 প্লাস k2 সমান হয়ে গেল -1, k1 প্লাস k2 সমান -1, এটা কত নম্বর নাম দিয়েছি, 2 নম্বর সমীকরণ নাম দিয়ে রেখে দিয়েছি। নেক্সট দেখো আবার 1 নম্বর সমীকরণে দেখো, আবার 1 নম্বর সমীকরণে আমরা x এর মান 3, আর একটা পার্ট আছে x এর মান 3 আর y এর মান 5 বসিয়ে দিয়ে, মানে আমাকে দুটো সমীকরণ চাই, দুটো সমীকরণ না হলে তো k1 k2 মান বের করতে পারবো না, দুটো আননোন k1 আর k2, দুটো আননোনের জন্য কমপক্ষে আমাকে দুটো সমীকরণ দরকার। তাহলে 5 সমান পেয়ে গেলাম k1.3 প্লাস k2/3, সেখান থেকে বাদি কি পেয়ে গেলাম, বা দেখো 3 এদিকটা এদিকে লিখেছি, 3k1 প্লাস k2/3 সমান 5, বাঁ দিকটা ডান দিকে লিখেছি, তাহলে সেখানে বা দিয়ে 3 লসাগু হলো, এখানে কি হলো 3 3 9, 9k1 প্লাস k2 সমান হয়ে গেল 5, বা দেখো এই 5-এর তলে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে কি হবে 9k1 প্লাস k2 সমান হয়ে গেল
15, এটাকে 3 নম্বর সমীকরণ আমরা নাম দিয়ে দিয়েছি। এবার 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বাদ দিচ্ছি। 3 নম্বর সমীকরণ কী ছিল এটা, 2 নম্বর সমীকরণ কী ছিল এটা, বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে কী পেয়ে গেলাম, বাদ দিয়ে পেয়ে গেলাম, দেখো কাটাকুটি হয়ে গেছে। কাটাকুটি এই যে মাইনাস সাইনগুলো চেঞ্জ হচ্ছে, তোমরা জানো অপোনেন্ট পদ্ধতিতে এভাবে বিয়োগ করতে হয়, মাইনাস মাইনাস প্লাস, এই মাইনাস আছে বলে প্লাস হলো, K2 কেটে গেল। তাহলে 9K1 থেকে K1 বাদ দিলে 8K1, আর 15 সাথে 1 যোগ করলে 16। তাহলে সেখান থেকে কি পেয়ে গেলাম, K1 সমান পেয়ে গেলাম 2। K1 সমান কত পেয়ে গেলাম 2, 16/8 সমান 2 পেয়ে গেলাম। এবারে দেখো K1 এর মান, K1 এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, যে কোনো সমীকরণে বসাতে পারো। 2 নম্বর সমীকরণে বসাচ্ছি, বসিয়ে দিলে কি হবে, K2 সমান -1 মাইনাস K1, K1 এর জায়গায় কত বসাচ্ছি 2, তাহলে হয়ে গেল -1 -2, তাহলে -1 -2 করলে কত হবে -3। তাহলে 1 নম্বর সমীকরণে এবারে K1 আর K2 মানটা বসিয়ে দিলাম, বসিয়ে y সমান কি পেয়ে গেলাম 2x - 3/x। দেখো এটাই হচ্ছে x আর y এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। আমাকে চেয়েছিল x আর y এর মধ্যে সম্পর্ক, তাহলে পেয়ে গেলাম x আর y এর মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? 11 দাগের অঙ্কটা দেখো, 11 দাগের অঙ্কটা কিছু নেই, ক্যালকুলেটিভ, একটু ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা ভাবছিলাম বাড়ির কাজ দেবো, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় আছে বলে আমি করে দিলাম। দেখো তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, করে দিলাম বলে কিন্তু করবে না, বাড়িতে প্র্যাকটিস করবে। A ভার্সাস B বলে দিয়েছে আর B ভার্সাস C বলে দিয়েছে। তোমাকে দেখাতে বলেছে এই যে অনুপাত আকারে লিখেছি, এরা কি দেখাতে বলেছে, সরল সম্পর্ক, এইটা সমানুপাতিক, এইটা দেখাতে বলেছে। আমরা আগেও বলেছি যে A ভার্সাস B যদি আমাকে দেখাতে বলে, প্রমাণ করতে বলে, আমি প্রমাণ করব A/B সমান কনস্ট্যান্ট। A/B সমান যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক প্রমাণ করা হয়, তাহলে A ভার্সাস B হবে। তেমনি আমরা এটা করেছি। তার আগে দেখো A ভার্সাস B, সেখান থেকে A সমান K1B, আর B ভার্সাস C, সেখান থেকে B সমান K2C। তাহলে যেখানে K1 K2 অশূন্য ভেদ ধ্রুবক। এই যে দেখো B1 এর মান কত, K2C, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। কোথায়, এ দেখো K1B আছে, K1 এর পাশে লিখে দিলাম K2C। তাহলে এর মান কিন্তু এখন নতুন একটা মান হয়ে গেল, এর একটা নতুন মান হয়ে গেল K1 K2C। এর মান কিন্তু আর K1B লিখবো না, আমি কী লিখবো, K1 K2C। কোথা থেকে পেলাম, এখান থেকে, দেখো পেয়েছি, ব্র্যাকেটে লেখা আছে। এবার দেখো আমি বললাম, আগেই বললাম অনুপাতটাকে আমরা কি দেখাবো, ধ্রুবক। অনুপাতটাকে কিভাবে ধ্রুবক দেখাচ্ছি দেখো। এখন বলে এটা লেখা হয়েছে, দেখো এখন বলে এটা লেখা হয়েছে, এই যে এখন বলে এটা লেখা হয়েছে। এবারে A এর জায়গায় মান বসিয়ে দিয়েছি K1 K2C, B এর জায়গায় মান বসিয়ে দিয়েছি K2C, আর C এর জায়গায় কিছু মান বসানো, C দিয়েই তো প্রকাশ করব। তাহলে দেখো উপরে নিচে মানগুলো জাস্ট দেখে দেখে বসানো হয়েছে, যেহেতু এখানে লেখা আছে যেহেতু A সমান K1 K2C আর B সমান K2C, জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। দেখো উপর থেকে আসছে K1Q K2Q CQ, দেখো K1Q, দেখো একটু বলি, আমি একটু একবারে করেছি, একটা স্টেপ জ্যাম করেছি, জ্যাম ঠিক নয়, দেখো তোমরা বুঝতে পারবে। K1Q আর হচ্ছে K2Q আছে, এখানে আবার দেখো K2Q আসছে, তাহলে K2Q আর K2Q এখান থেকে দুটো নিয়ে হয়ে গেল K2 মাথায় 6, আর এখানে CQ হয়ে গেল C এর মাথায় 6। দেখো এটা Q1 এর মাথায় কিন্তু 3ই আছে, তাহলে কি হলো K1Q K2 6 C⁶। একই রকমভাবে এটা দেখো আসছে, এটা আছে কি K2-র মাথায় 3 আর C এর মাথায় 3 আর C এর মাথায় 3, এই দুটো 3-এ হয়ে গেল C এর মাথায় 6, তাহলে হয়ে গেল K2 তার মাথায় 3 আর C এর মাথায় 6। এখানটা কি হচ্ছে, C এর মাথায় 3 আর Q1 এর মাথায় 3, K2-র মাথায় 3, C এর মাথায় 3, দেখো C এর মাথায় 3 C এর মাথায় 3, তাহলে C এর মাথায় 6, তাহলে K1 এর মাথায় 3 K2-র মাথায় 3, দেখো K1Q K2Q C⁶। নিচটা একই রকমভাবে কি হলো, K1 একটাই K1 আছে এখানে, K2 দেখো দুটো আছে, তাহলে K2 স্কোয়ার, C কিন্তু 3টে আছে, তাহলে CQ হলো, CQ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে দেখো CQ K1Q K2Q প্লাস CQ K2Q প্লাস CQ, তাহলে সেটা কি হচ্ছে দেখো, সেখান থেকে CQ কমন গেছে, CQ কমন গিয়ে কি আসছে, এখানে CQ কমন চলে গেলে কি পড়ে থাকবে, K1Q আর K2Q পড়ে আছে দেখো, প্লাস এখানে CQ কমন গেলে কি পড়ে থাকবে K2Q, এখানে CQ কমন গেলে কি পড়ে থাকবে 1, কোনো সমস্যা নেই।
আচ্ছা, তারপরে দেখো এই যে C1, এই যে এখানে দেখো কমন একটা আসছে, দেখো এখানে কি কমন আসছে দেখো তো। এখানে এটা নয়, এটা কাটা, K2Q আর C⁶ কমন আসছে দেখো। K2Q, কারণ K2-র মাথায় এখানে 6 থাকলো, এখানে তো Q আছে, মিনিমামটা আমাকে কমন নিতে হবে। K2-র মাথায় 3, K2-র মাথায় 3, C-এর মাথায় 6, এটাই কমন যাচ্ছে। K2-র মাথায় 3, C-এর মাথায় 6 কমন গেলে এখান থেকে পড়ে থাকছে K1Q, K2Q, এখান থেকে পড়ে থাকছে 1, এখান থেকে পড়ে থাকছে K1Q। নিচে কি আছে? K1 K2 স্কোয়ার C⁶ হবে, এই C3 গুণ করলে হবে C⁶, আর ভেতরে দেখো ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটা পড়ে আছে। তা কাটাকুটি শুধু হচ্ছে দেখো এখানে C⁶ আর C⁶, আর কিছু কাটছে না। কিন্তু এই ব্র্যাকেটের ভেতরে কিন্তু সব সমান নয়, দেখবে সমান নয়, সমান হলে কেটে যেত, সমান হচ্ছে না। তাহলে আমরা কি পেয়ে গেলাম? দেখো চলরাশি কিন্তু ছিল তোমার সি কিন্তু আর এই টার্মটার মধ্যে আর সি নেই। কি আছে এখানে? লব আর হরেতে দু জায়গাতেই K1 আর K2 আর K2। তাহলে কি হয়ে গেল? তাহলে K1 K2 তো আমি অশূন্য ভেদ ধ্রুবক ধরেইছিলাম, তাহলে এটা কি হয়ে গেল? এটা অশূন্য ধ্রুবক হয়ে গেল। কারণ কি না, K1 K2 অশূন্য ধ্রুবক ছিল, তার জন্য এই টার্মটা হয়ে গেল অশূন্য ধ্রুবক। ঠিক আছে, অতএব আমি কি বলতে পারলাম দেখো, অতএব লাস্ট লাইন বলতে পারলাম, আমি কি প্রমাণ করলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই অনুপাতটা, এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে কি দেখালাম? অনুপাতটাকে দেখালাম অশূন্য ধ্রুবক। অনুপাতটাকে অশূন্য ধ্রুবক মানে আমি বলেছি বারবার, কোনো দুটো চলরাশির যদি অনুপাতটা ধ্রুবক হয় তাহলে তারা পরস্পর কি হবে? সরল সম্পর্ক যুক্ত। ওকে, এবারে 12 দাগের অঙ্কটা দেখো, একটু বড় অঙ্ক আমি পড়ছি। x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা ও 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। দেখো আমরা কি ধরে নিয়েছি, দেখো যে ধরি মোট ব্যয়, ধরি পর একটা কমা দেবে, এখানে কমাটা দেয়া নেই, কমা দেবে একটা, ধরি মোট ব্যয় y সমান y1 প্লাস y2। এবারে শর্তানুসারে কি হচ্ছে? অতএব y1 ভ্যারিজাস x আর y2 ভ্যারিজাস এক্স স্কোয়ার। যেমন বলেছে একটা এক্সের সঙ্গে সরল ভেদে, একটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে, তাহলে লেখা হলো এটা। বা দেখো এখান থেকে ভ্যারিজাস থেকে সমান তুললে কি হবে? y1 সমান K1x আর y2 সমান K2 এক্স স্কোয়ার, যেখানে K1 K2 অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার? এবার দেখো এই যে y1-এর মান K1x আর y2-র মান K2 এক্স স্কোয়ার, সেটা বসিয়ে দিয়েছি। কোথায় বসালাম? এই যে এখানে y সমান y1 প্লাস y2, এখানে বসিয়ে কী পেলাম? y সমান K1x প্লাস K2 এক্স স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি। এবার 1 নম্বর সমীকরণে দেখো ফার্স্ট পার্টে আছে 100 ডেসিমিটার আছে না, আর সেকেন্ড জায়গাতে আছে দেখবি 5,000 টাকা, মানে প্রথমটার জন্য 5,000 টাকা। তাহলে এক্সের মান হচ্ছে 100 আর ওয়াইয়ের মান 5,000 বসিয়ে পাই, এখানে বসিয়ে দিলাম 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। ওয়াইয়ের জায়গায় 5,000 আগে লিখলাম, তাহলে 5,000 সমান K1x, এক্সের মান কত? 100টা আগে লিখলাম, 100 K1 লিখলাম, প্লাস K1 K2 এক্স স্কোয়ার মানে 100 স্কোয়ার মানে 10,000। দেখো 100 স্কোয়ার মানে কি? একের গায়ে 4টে শূন্য, তাহলে হয়ে গেল এত K2। তাকে ঘুরিয়ে লেখা হলো দুটো একসঙ্গে কাজ করা হয়েছে। একটা কাজ কি না, ডান পক্ষটা বাম পক্ষে লেখা হয়েছে, আর একটা কাজ কি না 100 দিয়ে ভাগ করা হয়েছে। দুটো কাজ একসঙ্গে করা হয়েছে, ভালো করে দেখবে, দুটো কাজ একসঙ্গে করা হচ্ছে। 100 দিয়ে ভাগ করলে কি হবে? K1, 100 K1-কে 100 দিয়ে ভাগ করলে K1, আর এই 10,000 K2-কে 100 দিয়ে ভাগ করলে হবে 100 K2। দেখো এই টোটালটাকে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, দুটো শূন্য কাটবে, দুটো শূন্য পড়ে থাকবে, তাহলে কি হলো? 100 K2 সমান হয়ে গেল, একে তুমি যদি 100 দিয়ে ভাগ করো হয়ে যাবে 50। তাহলে কি হলো? বা K1 প্লাস 100 K2 সমান হয়ে গেল 50। এটা 2 নম্বর সমীকরণ। নেক্সট দেখো, আবার দেখো এই 1 নম্বর সমীকরণে যদি এই সেকেন্ড পার্টটা এক্সের জায়গায় 200 আর ওয়াইয়ের জায়গায় 1200 বসিয়ে
আমরা একই রকমভাবে বসিয়ে দিলাম। বসিয়ে এই ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে এসে কত দিয়ে ভাগ করেছি দেখো, এখানে 200 দিয়ে উভয় পক্ষকে ভাগ করেছি। 200 দিয়ে ভাগ করলে এটাকে 200 দিয়ে ভাগ করে দেখবে এটা হবে, আর এইটাকে তোমরা 200 দিয়ে ভাগ করে দেখবে 60 হবে। তাহলে কি হলো, 3 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। 3 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবার 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দিয়েছি। 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে দেখো K1, এটা K1 কেটে গেল। কেটে গিয়ে কী হলো দেখো, মানটা পেয়ে গেলাম। কি পেলাম দেখো, দেখো তাহলে কি হলো, 100 K2 সমান কাটাকুটি করে দেখো কি হলো, 200 K2 থেকে 100 K2 বাদ গিয়ে পড়ে রইলো 100 K2 মাইনাস 60 থেকে 50 বাদ গেল, বাদ গিয়ে পড়ে রইলো এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবে। এখানে একটা মাইনাস চিহ্নটা দেওয়া হয়নি, এখানে মাইনাস দেবে। দিলে কত হলো 10। তাহলে K2 সমান হয়ে গেল 10/100 সমান হলো 1/10। তাহলে K2-র মান 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাচ্ছি K1 প্লাস 100 ইন্টু 1/10, K2-র মান 1/10 বসিয়ে দিলাম সমান 50, বা K1 প্লাস 10 কাটাকুটি করে কত হলো, 10 10 কে 100, 10 সমান হয়ে গেলো 50, বা K1 সমান হয়ে গেলো 50 মাইনাস 10 সমান 40 হলো। তাহলে অতএব 1 নম্বর সমীকরণে K1 আর K2-র মান বসিয়ে দিচ্ছি। 1 নম্বর সমীকরণের দিকে তাকাবে, দেখবে সেখানে এরকম আছে। তাহলে K1-এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 40, আর K2-র জায়গায় বসিয়ে দিচ্ছি 1/10 করে কত নম্বর সমীকরণ পেয়েছি, 4 নম্বর সমীকরণ। এবার দেখো লাস্ট পার্ট। এবারে দেখো যে 4 নম্বর সমীকরণটা পেয়েছি। 4 নম্বর সমীকরণে এক্সের জায়গায় 250 বসিয়ে আমরা কি পাচ্ছি, এক্সের জায়গায় 250 ডেসিমিটার আছে দেখবে এখন বইতে। বসিয়ে ওয়াইয়ের মান সমান ওই সম্পর্কটাকে দেখো ওই 4 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। এক্সের জায়গায় কত 250, তাহলে 40 ইন্টু 250 প্লাস 1/10 ইন্টু এক্স স্কোয়ার মানে 250 স্কোয়ার মানে 250 ইন্টু 250 দুবার লিখলাম। দেখো এটা শূন্যর সাথে শূন্য কেটেছে, আর কাটাকুটি হচ্ছে না। এখানে 4 25 সঙ্গে 100, 100-র গায়ে কটা শূন্য, দুটো শূন্য, 100-র গায়ে দুটো শূন্য। আর এটা 25 25 625, 625-এর গায়ে একটা শূন্য হলো। তাহলে 10,000-এর সঙ্গে 6,250 যোগ করলে হবে 16,250। অতএব এতক্ষণে অঙ্কটি কমপ্লিট হলো যে তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16,250 টাকা ব্যয় হবে। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এবারে 13 দাগটা দেখো, এখানে দীর্ঘগুলো কমপ্লিট করে ফেলো এই ক্লাসটাতে। নেক্সট ক্লাসে আমরা ওই মাল্টিপল চয়েস প্রশ্ন, MCQ যেগুলো আর সংক্ষিপ্তগুলো হবে, দীর্ঘগুলো এখানে ক্লিয়ার করে নাও। দেখো 13 দাগের যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পড়ছি আমি। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের আর উচ্চতার সঙ্গে যোগীভেদে আছে। দুটি চোঙের ব্যাসার্ধ বলে দিয়েছে, উচ্চতা ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, উচ্চতার অনুপাত বলে দিয়েছে, আয়তন অনুপাতটা চেয়েছে। তাহলে কিভাবে করা হচ্ছে, ধরি চোঙটির ব্যাসার্ধ হচ্ছে R একক, উচ্চতা H একক আর আয়তন V একক ধরে নিলাম। তাহলে আমাকে কি বলে দিয়েছিল যে আয়তনটা ব্যাসার্ধের বর্গ আর উচ্চতার সঙ্গে যোগীভেদে আছে। তার মানে এই যে যোগীভেদে আছে লিখে দিলাম। দেখো V ভ্যারিজাস R²H, এর ভ্যারিজাসটাকে তুলতে গেলে আমরা K দিয়ে গুণ করেছি, কেটা অশূন্য ভেদ ধ্রুবক, V সমান হয়ে গেছে K R²H। 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এবার দেখো কি হচ্ছে, ধরি চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে 2R একক ও 3R একক। কেন না 2:3 বলা ছিল, তার জন্য আমরা ধরে নিলাম 2R একক আর 3R একক। এবং উচ্চতা অনুপাত বলে দেওয়া ছিল 5:4, তাহলে আমরা ধরে নিলাম উচ্চতা যথাক্রমে কি 5H একক আর 4H একক। এখন প্রথম চোঙটির আয়তন কি হবে, এই যে এখান থেকে আয়তনটা আসতে K R²H, তাহলে K আর এর জায়গায় কী বসিয়ে দিলাম 2R তার হোল স্কোয়ার, H মানে হচ্ছে কত 5H। এত ঘন একক 1 নম্বর থেকে পাচ্ছি, এটাও 1 নম্বর থেকে পাচ্ছি। এবং প্রথম চোঙটির আয়তন এটা হলো, এবং দ্বিতীয় চোঙটির আয়তন এটা দ্বিতীয় চোঙটির হবে। এটা কিন্তু এখানটা কারেকশান করে দিলাম, দেখো এখানে কারেকশান করে দিলাম দ্বিতীয়, এবং দ্বিতীয় চোঙটির আয়তন হলো কত K 3R তার হোল স্কোয়ার 4H ঘন একক। 1 নম্বর সমীকরণ থেকে আমরা পারছি। তাহলে আমাদেরকে কী চেয়েছে, অনুপাত চেয়েছে। তাহলে অনুপাত চেয়ে দেখো নির্ণয় অনুপাত আমরা লিখে দিলাম, ওইটা ইজ টু এটা। তাহলে K ক্যান্সেল হলো, তাহলে কী হলো 2R তার হোল স্কোয়ার মানে 4R² ইন্টু 5H ক্যান্সেল হলো, ইন্টু 5 ইজ টু 9R² ইন্টু 4,
দেখো আর স্কোয়ার ক্যান্সেল হলো, 4 ক্যান্সেল হলো, কী পড়ে আছে 5 আর কী পড়ে আছে 9, তাহলে 5:9। অতএব উত্তর হয়ে গেল, অতএব চোঙ দুটির আয়তন অনুপাত 5:9। এটাই আনসার। 14 দাগের অঙ্কটা, আগের অঙ্কগুলো এরকম অঙ্ক করা হয়েছে, তোমরা দেখবে। আগের কত দাগের অঙ্কটা ছিল, এরকম অঙ্ক হচ্ছে 8-এর দাগ। 8-এর দাগের যে আজকের ক্লাসের ফার্স্ট অঙ্ক করলাম, এই 14 দাগের অঙ্কের মতো। আমি একটু হিন্টস দিয়েছি। ধরি জমির পরিমাণ ধরে নেবে, জমির পরিমাণ এ, লাঙলের সংখ্যা বি, আর দিন সংখ্যা সি। ট্রাক্টর, এখানে ট্রাক্টরের উল্লেখ আছে, দেখবে অঙ্কটা ভালো করে পড়বে। ট্রাক্টরের কথা ভাবার কোনো দরকার নেই, তুমি লাঙল দিয়ে অঙ্কটা করো। সেকেন্ড পার্টটা আছে, ফার্স্ট পার্টটা করে কে এর মানটা বের করবে। সেকেন্ড পার্টটা আছে যে এখন অর্ধেক জমি কেবলমাত্র ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে অর্ধেক জমি বলতে আগে কত জমি ছিল, বইটার দিকে দেখবে 2400 বিঘা, তাহলে তার অর্ধেক মানে 1200 বিঘা ধরে করবে। ফার্স্ট পার্টে 2400 ধরেই করবে, সেকেন্ড পার্ট যখন জমির পরিমাণটা করবে তখন 2400 অর্ধেক 1200 ধরে করবে। বাড়িতে চেষ্টা করবে, না পারলে তখন জানাবে। নেক্সট লাস্ট অঙ্ক দেখে নাও, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্কটা কী আছে, যে কোনো গোলকের 15 দাগ, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল মানেই কিন্তু বক্রতল, একই বক্রতলের ক্ষেত্রফলটা তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। এটা বলে দেওয়া আছে, তারপর একটা পার্ট প্রমাণ করতে বলেছে, সেটা পরে বলছি। এখন কি বলেছে দেখো, ধরি আমরা কিভাবে করছি অঙ্কটা। ধরি কি ধরে নিয়েছি, গোলকের ব্যাসার্ধ আর একক এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ বর্গ একক। পৃষ্ঠতলের ক্ষেত্রফল এরিয়া বলে এ বলছি, আর আয়তন ভলিউম বলে ভি বলছি। আয়তন ভি ঘন একক, তিনটে ধরে নিলাম। ব্যাসার্ধ আর মানে রেডিয়াস বলে আর বলছি, এটা ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, তার জন্য এ বলছি, ভি